আজকে আমরা মাধ্যমিকের বাংলা সমস্ত গল্পগুলি থেকে যতগুলি এমসিকিউ এসসিকিউ প্রশ্ন রয়েছে মাধ্যমিক 2024-এর ক্ষেত্রে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আর সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। প্রথম গল্প রয়েছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তা কোন দিনটি সবচেয়ে দুঃখের? এর উত্তর হলো, সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে যেদিন তপনের ছোট মেসো ও ছোট মাসি তাদের বাড়িতে আসে সেই দিনটা বক্তা তথা তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছে। 2 নম্বর রয়েছে, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? এর উত্তর হলো, তপনের গল্প পড়ে ছোট মাসি বলেছিল যে গল্পটা কোনো কান থেকে টুকলিফাই করিসনি তো। আসলে সে জানতে চেয়েছিল তপন গল্পটি কোনো কান থেকে দেখে লিখে নিত। তারপরে রয়েছে 3-এর দাগে, তপন মামার বাড়িতে কেন এসেছিল? এর উত্তর হলো, জ্ঞানচক্ষু গল্পে তপন তার মামা বাড়িতে ছোট মাসির বিয়ে উপলক্ষে এসেছিল। তারপরে রয়েছে 4-এর দাগে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। কি ছাপানোর কথা বলেছেন? এর উত্তর হলো, তপনের ছোট মেসো তপনের লেখা গল্পটি কারেকশন করে ছাপানোর কথা বলেছে। তারপরে রয়েছে 5-এর দাগে, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? এর উত্তর হলো বছর 8 তারপরে রয়েছে 6-এর দাগে, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? এর উত্তর হলো সন্ধ্যাতারা। তারপরে রয়েছে 7-এর দাগে, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? না প্রথম দিন। তারপরে রয়েছে 8-এর দাগে, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? না এর উত্তর হলো সন্ধ্যাতারা। তারপরে রয়েছে 9-এর দাগে, সূচিপত্রও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? না সূচিপত্রেও লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। তারপরে রয়েছে 10-এর দাগে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? না পত্রিকায় তপনের গল্পটি কারেকশন করে ছেপে আসা দুঃখের মুহূর্তে তপনের গভীরভাবে করা সংকল্পটি হলো, কখনো যদি সে লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে কাঁচা হাতের লেখা ছাপা হোক বা না হোক। তারপরে রয়েছে 11-র দাগে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে? এর উত্তর হলো, তপনের ছোট মেসো বই লেখেন এবং সেই বই ছাপা হয়। এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায়। তারপরে রয়েছে 12-র দাগে, এ বিষয়ে সন্দেহ ছিল না। কোন বিষয়ে সন্দেহ ছিল না? না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো, এই বিষয়ে সন্দেহ ছিল না তপনের। তারপরে রয়েছে 13-র দাগে, এইসব মাল মশলা নিয়ে বসে। মাল মশলা বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তর হলো, তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে যে রাজারানীর গল্প, খুন জখমের অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদিকে বিষয় করে মাল মশলা বোঝানো হয়েছে। তারপরে রয়েছে 14-র দাগে, তপন কোন খাতায় গল্প লিখত? এর উত্তর হলো হোম টাস্কের খাতায়। তারপরে রয়েছে 15-র দাগে, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এর কারণ কি? এর উত্তর হলো, দুপুরবেলা তপন সত্যি হুবহু গল্পের মতো একটা গল্প লিখে ফেলেছিল। তপন নিজের এই গল্পটি পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারপরে রয়েছে 16-র দাগে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, রক্ত ছলকে ওঠার কারণ কি? এর উত্তর হলো, তপনের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি এবং ছোট মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশ করা হয়েছে। এরপরে রয়েছে 17-র দাগে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? এর উত্তর হলো, না ছাপার অক্ষরে প্রকাশ পেয়ে তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এটি অলৌকিক ঘটনা হলো। এটিকেই বলা হয়েছে কিন্তু অলৌকিক ঘটনা। তারপরে রয়েছে 18-র দাগে, তার থেকে দুঃখের কিছুই নেই, তার থেকে অপমানের। দুঃখ ও অপমানের কারণ কি? এর উত্তর হলো, তপনের লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর জন্য ছোট মেসোকে দেওয়া হয়, কিন্তু ছাপানো গল্পটি পড়ে তপন হতবাক হয়ে যায়। গল্পের প্রতিটি লাইন নতুন করে
আন করা। তার মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় লেখাটা তার নয়। নিজের লেখার আমূল পরিবর্তন দেখে তপন দুঃখিত ও অপমানিত বোধ করে। এরপর এখান থেকে রয়েছে 3 নম্বরের প্রশ্ন। তো এই 3 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না, কারণ 3 ও 5 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন স্বরূপ দেওয়া রয়েছে। তবু আমি তোমাদের হালকা হালকা এগুলো বলে দিই। আমি এগুলো আর উত্তর সমেত বলবো না। তোমরা যদি চাও তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেমন প্রথমে রয়েছে 1 নাম্বার, যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? এই হলো উত্তর। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে। এরপরে রয়েছে 2 নম্বর, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা? কেন সকলের হাতে হাতে ঘুরছিল? এই হলো তার উত্তর। তপনের লেখা গল্প প্রথম দিন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল, এই পত্রিকার কথা বলা হয়েছে। বাকিটুকু তোমরা স্ক্রিনশট করে নাও আর লিখে নেবে। এরপরে এখান থেকে একটা 5 নম্বরের দেওয়া আছে, আমি শুধু প্রশ্নটা জাস্ট বলে দিই তোমাদের। প্রশ্নটা কি রয়েছে? তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। তো এই হলো তোমাদের জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলি ছিল সেগুলি। এরপরে রয়েছে বহুরূপী, সুবোধ ঘোষ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? এর উত্তর হলো বিরাগী রূপ দেখে। তারপরে রয়েছে 2 দাগে, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? এর উত্তর হলো সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়ি থেকে বিরাগী সন্ন্যাসীর চলে যাওয়ায় হরিদার আক্ষেপ হয়। তারপরে রয়েছে 3 দাগে, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত টাকা? না 101 টাকা। খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে 4 দাগে, হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? এর উত্তর হলো হরিদা কখনো বহুরূপী সেজে, কখনো পাগল সেজে, কখনো রূপসী বাজি সেজে খেলা দেখান, আবার কখনো বাউল কাপালিক, আবার কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কিংবা হেডকোট প্যান্টলুট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে লোকের মনোরঞ্জন করে। এরপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন, মাস্টার মশাই একটুকু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? এর উত্তর হলো হরিদা পুলিশের ছদ্মবেশে 4টে ছেলেকে দয়ালবাবুর লিচু বাগানের মধ্যে ধরে ফেললে স্কুলের মাস্টার মশাই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে ছাত্রদের মাফ করতে বলেছিলেন আর 8 আনা ঘুষ দিয়েছিলেন। হরিদার এমন ছদ্মবেশ নেওয়ার কারণে মাস্টার মশাইও হরিদাকে চিনতে পারেননি। এই কারণে হরিদার ছদ্মবেশে অভিনয়ের তারিফ করেছিলেন। তারপরে রয়েছে 6 দাগে, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? এর উত্তর হলো অফিস বা দোকানের একঘেয়ে গতানুগতিক কাজ হরিদার জীবনে পছন্দই নয়। তারপরে রয়েছে 7 নম্বর, বাজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? না 8 টাকা 10 আনা। গুরুত্বপূর্ণ রয়েছে। 8 নম্বর রয়েছে, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিয়েছিলেন? এর উত্তর হলো না, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে 101 টাকার একটি থলি দিতে চেয়েছিলেন। তারপরে রয়েছে, আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা কথা কাকে বলেছিলেন? এর উত্তর হলো আলোচ্য কথাটি বক্তা অর্থাৎ সন্ন্যাসীর বেশে জগদীশবাবুর বাড়িতে আগত হরিদা জগদীশবাবুকে বলেছিলেন। তারপরে রয়েছে, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? না দয়ালবাবুর লিচু বাগানে। তারপরে রয়েছে 11 দাগে, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? এর উত্তর হলো বহুরূপী শব্দের অর্থ অনেক রূপ ধারণ করেছে। অনেক সময় কিন্তু এমসিকিউ প্রশ্নটা আসে যে বহুরূপী শব্দের অর্থ কী, অর্থাৎ নানা রূপে সেজে যারা মানুষকে আনন্দ দানের বিনিময়ে অর্থ উপার্জন করে তাদের বহুরূপী বলে। তারপরে রয়েছে, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? না 1 দিন।
তারপর রয়েছে 13 দাগে, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? এর উত্তর হলো জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো। এরপরে রয়েছে 14 দাগে, জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো কীভাবে নিয়েছিলেন? এর উত্তর হলো জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এরপরে রয়েছে 15 দাগে, হরিদা নকল পুলিশ সেজে স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? এর উত্তর হলো 8 আনা ঘুষ নিয়েছিলেন। তারপরে রয়েছে 16 নম্বর, হরিদা কোথায় জবর খেলা দেখাবে বলেছিলেন? এর উত্তর হলো জগদীশবাবুর বাড়িতে। তারপরে রয়েছে 17 দাগে, জগদীশবাবু কত টাকা সম্পত্তির মালিক বলে গল্পে উল্লেখিত? এর উত্তর হলো 11 লক্ষ টাকা। তারপরে রয়েছে জগদীশবাবু বিরাগীর পায়ের কাছে রাখা থলির মধ্যে কত টাকা ছিল? এর উত্তর হলো 101 টাকা। এরপরে রয়েছে 19 দাগে, হরিদা জগদীশবাবুর টাকাটি কেন নেননি? এর উত্তর হলো কারণ বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা করা হরিদার পক্ষে সম্ভব হয়নি, এতে হরিদার ঢং নষ্ট হয়ে যায়। তারপরে রয়েছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তার ঢং নষ্ট হওয়ার কারণ কি? এর উত্তর হলো বক্তা হরিদা একজন বিরাগী সন্ন্যাসী হয়ে জগদীশবাবুর দেওয়ার টাকা ফাঁকা করে দিলে ঢং নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে 3 নম্বরের প্রশ্ন। আমি আবার বলছি, সাজের স্বরূপ কিন্তু আমি দিয়েছি, তবু এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি বলে দিই। যেমন প্রথম প্রশ্ন রয়েছে, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? না, হরিদা পুলিশ সেজে দয়ালবাবু লিচি বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। আর এই হলো বাকি উত্তর। তোমরা যদি চাও তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে রয়েছে 2 দাগে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে। এরপর রয়েছে এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন বলে দিই, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের বহুরূপী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপরে রয়েছে পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে এরপর এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? এর উত্তর হলো পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা বার্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় কাজ করত। এরপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়া ছিল। অপূর্ব কি দেখে মুগ্ধ হয়েছিল? এর উত্তর হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ, এছাড়া তার চোখের দীপ্তাপ্ত উজ্জ্বলতা ও গভীরতা দেখে মুগ্ধ হয়েছিল। এরপরে রয়েছে 3 দাগে, রামদাসের 2 চোখ ছলছল করার কারণ কি? এর উত্তর হলো ফিরিঙ্গি ছোঁড়াদের দ্বারা অপূর্বকে লাথি মারা এবং স্টেশন মাস্টার কুকুরের মধ্যে অপূর্বকে তাড়িয়ে দিয়েছেন। আশেপাশে হিন্দুস্থানি লোকে এতে খুশি হন। এ কথা শুনে রামদাসের চোখ ছলছল করে ওঠে। তারপরে রয়েছে 4 দাগে, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার খোঁজ করা হচ্ছিল? এর উত্তর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে খোঁজে করা হচ্ছিল। তারপরে রয়েছে 5 দাগে, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের শরীরের অবস্থা দেখে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু তাকে গাঁজা খেতে নিষেধ করেছেন। তার এই কথাটাই কিন্তু এখানে শুনতে বলা হয়েছে। এরপরে রয়েছে 6 দাগে, অপূর্বর পিতার বন্ধুকে? না, নিমাইবাবু। তারপরে রয়েছে দয়াসাগর পরকে সে যদি নিজে খায়নি, বক্তা কে? না, জগদীশবাবু। তারপরে রয়েছে 8 নম্বর, তবে এ বস্তুটি
পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের পকেটে একটি গাঁজার কলকে ছিল। তারপরে রয়েছে 9 দাগে, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এর উত্তর হলো ভামযাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী হয়েছিল আরদালি ও অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। 10 নম্বর রয়েছে, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কথা দেখা হয়েছিল? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় রেল স্টেশনে দেখা হয়েছিল। তারপরে রয়েছে 11 দাগে, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, ভ্রমটি কি? এর উত্তর হলো পথের দাবি গল্পাংশে ট্রেনের কামরায় অপূর্বের ভরসা ছিল যে প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রায় কোনো ব্যাঘাত ঘটবে না। তারপরে রয়েছে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? এর উত্তর হলো সুমুখের হল ঘরে 6 বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। তারপরে রয়েছে 13 দাগে, চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে, কারা রেঙ্গুনে আসিয়াছে? এর উত্তর হলো ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় কাজ করা মিস্ত্রি। এরপর রয়েছে 14 দাগে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত? এর উত্তর হলো 30-32-এর অধিক নয়। তারপরে রয়েছে 15 দাগে, হই হই এখানে খেলা চলিবে না, কোথায় খেলা চলবে না? এর উত্তর হলো সব্যসাচী মল্লিকের অদ্ভুত দুটি চোখের দৃষ্টিতে। তারপরে রয়েছে মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না, কোন স্থানের কথা বলা হয়েছে? এর উত্তর হলো সব্যসাচী মল্লিকের অদ্ভুত দুটি চোখের দৃষ্টিতে। দেখো এখান থেকে কিন্তু ঘুরে ফিরে অনেক প্রশ্ন আসছে। তারপরে রয়েছে অপূর্ব মুগ্ধ হইয়া কোথায় চাইয়া ছিল? না সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টির দিকে। তারপরে রয়েছে 18 দাগে, গিরিশ মহাপাত্রের টেক হইতে কি পাওয়া গেল? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের টেক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পাওয়া গেল। তারপরে রয়েছে গিরিশ মহাপাত্রের পকেট হইতে কি বাহির হইয়াছিল? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়াছিল। এরপরে রয়েছে তুমি গাঁজা খাও কথাটি কে কাকে বলেছিল? এর উত্তর হলো নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে বলেছিলেন। তারপরে রয়েছে 21 দাগে, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রের পকেটে থাকা গাঁজার কলিকা। 22 নম্বর রয়েছে, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার কথা বলা হয়েছে? এর উত্তর হলো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। এরপরে রয়েছে 23 দাগে, এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কাকে ওয়াচ না করার কথা বলা হয়েছে? এর উত্তর হলো গিরিশ মহাপাত্রকে। তারপরে রয়েছে 24 দাগে, কার কৃপায় অপূর্বের ঘর চুরির সময় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়া ছিল? এর উত্তর হলো খ্রিস্টান মেয়েটার কৃপায়। এরপর রয়েছে অপূর্বের বাবা কার চাকরি করে দিয়েছিল? না অপূর্বের বাবা নিমাই বাবুর চাকরি করে দিয়েছিলেন। এরপরে রয়েছে তাছাড়া আমার বড় লজ্জা, লজ্জার কারণ কি? এর উত্তর হলো অপূর্বের বাবার বন্ধু নিমাই বাবু দেশের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে চাই, তাই লজ্জার কারণ অপূর্বের। এরপরে রয়েছে 27 দাগে, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গেল? এর উত্তর হলো সুমুখের হল ঘরে 6 বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। তারপরে রয়েছে তিনি ঢের বেশি আমার আপনার, কার কথা বলা হয়েছে? এর উত্তর হলো পথের দাবি গল্প পুলিশেরা দেশের টাকায় দেশের লোক দিয়ে খুঁজছেন, অর্থাৎ সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে তার লঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, কোন লঞ্ছনা? এর উত্তর হলো বিনা দোষে ফিরিঙ্গি ছড়ারা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয় এবং এর প্রতিবাদ করতে গেলে স্টেশন মাস্টার তেশিলোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দেওয়ার লঞ্ছনা। তারপরে রয়েছে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, সুখবরটা কি, কারা খুশি হলো? এর উত্তর হলো ফিরিঙ্গি ছোড়াদের লাঠির জোরে অপূর্বর যে হাড় পাঁজরা ভেঙে যায়নি এ কথা শুনে স্টেশনে থাকা হিন্দুস্থানি লোকেরা খুশি হয়েছিল। এরপরে এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বোঝা আছে, বাবুটিকে তার স্বাস্থ্য শোকের পরিচয় দাও। অথবা আকারে রয়েছে, দৃষ্টিপাত করিয়া
মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে হাসছিল, তার হাসির কারণ কি? অথবা রয়েছে গিরিশ মহাপাত্রের বেশভূষার পরিচয় দাও। প্রশ্ন তিনটি একই, আলাদা, উত্তর একই। এই হচ্ছে সেই উত্তর, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে। এরপরে রয়েছে 2-এর দাগে, সেম এইখানেও একই মতো, কিন্তু দেখো প্রথমে রয়েছে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, তোল ওয়ার্কর, বক্তাকে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে। আবার অথবা রয়েছে মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে কথা বলার কারণ কি? আবার রয়েছে অথবা আকারে আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস, বক্তাকে উক্তিটির কারণ কি? এই হলো সেই উত্তর, চাইলে কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে রয়েছে 3-এর দাগে, তিনি ঢের বেশি আমার আপনার, এখানে কার কথা বলা হয়েছে, কথা বলার কারণ কি? এই হচ্ছে উত্তর, স্ক্রিনশট করে নাও। এরপরে রয়েছে নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল, নদের চাঁদের ঔৎসুক্য বোধ হচ্ছিল কেন? এর উত্তর হলো 5 দিন অবিরত বৃষ্টি হওয়ার ফলে নদের চাঁদ 5 দিন নদীকে দেখেননি, তাই তার ঔৎসুক্য বোধ হচ্ছিল। তারপরে রয়েছে 2-এর দাগে, নদের চাঁদের কিসের দায়িত্ব ছিল? এর উত্তর হলো নদের চাঁদে একজন স্টেশন মাস্টার দিন রাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়ির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করার দায়িত্বে রয়েছে নদের চাঁদের। এরপরে রয়েছে 3-এর দাগে, নদের চাঁদের দেশে নদীটি কেমন? এর উত্তর হলো নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা, নির্জীব। এরপর রয়েছে নদের চাঁদ বর্ষার জলে পরিপুষ্ট নদীকে কতদিন ধরে চিনত? এর উত্তর হলো 4 বছর। এরপরে রয়েছে নদের চাঁদ কোথায় বসিয়া প্রতিদিন নদীকে দেখত? এর উত্তর হলো ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া প্রতিদিন নদীকে দেখত। এরপরে রয়েছে নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগলো, নদের চাঁদের আমোদবোধ হবার কারণ কি? এর উত্তর হলো অবিরত বৃষ্টির ফলে নদীর স্রোত ব্রিজের ধারক স্তম্ভগুলিতে বাধা পাচ্ছিল, জল এত উঁচুতে উঠে আসিয়াছিল যে তা হাত বাড়াইয়া স্পর্শ করতে পারবে নদের চাঁদ, তাই তার আমোদবোধ হচ্ছিল। এরপরে রয়েছে 7-এর দাগে, কোথায় গেল এইখানে, এরপর রয়েছে 7-এর দাগে, নদের চাঁদের বউকে লেখা এই চিঠিটি কত পৃষ্ঠা ছিল? না 5 পৃষ্ঠা। এরপর রয়েছে 8-এর দাগে, নদের চাঁদের কখন মনে হলো তার সর্বাঙ্গ অবশ অবসন্ন হয়ে আসছে? এর উত্তর হলো নদী হইতে উঠা অশ্রুতপূর্ব শব্দের সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দে মিশে একটা সঙ্গত বৃষ্টি করেছিল, এ মধুর শব্দ শুনিতে শুনিতে নদের চাঁদের সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিয়াছিল। এরপরে রয়েছে 9-এর দাগে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের ভয় পাওয়ার কারণ কি? এর উত্তর হলো রসে ক্ষোভে উন্মুক্ত নদীর আর্তনাদি জলরাশি কয়েক হাত উঁচুতে নিশ্চিত মনে বসিয়ে থাকা নদের চাঁদের উচিত হয়নি, এ কথা ভেবে নদের চাঁদের ভয় হলো। তারপরে রয়েছে 10-এর দাগে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝলো, কিভাবে বুঝলো, বা নদীর বিদ্রোহের কারণ কি? এর উত্তর হলো নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পারিল, নদী রসে ক্ষোভে উন্মুক্ত, নদী যেন তার দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া ব্রিজ ভাঙিয়া ভাসাইয়া লইয়া তার নিজের স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইয়া চায়, নদী মুক্তি পেতে চায়, নদী তার স্বাধীন স্রোত বেয়ে যেতে চায়। তারপরে রয়েছে 11 নম্বর, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, নদের চাঁদের গর্ব কিসের? এর উত্তর হলো স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য। তারপরে রয়েছে 12 দাগে, নদের চাঁদ কয় বছর স্টেশন মাস্টার করেছে? না 4 বছর। এরপর রয়েছে নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, কে পিষিয়া দিয়া চলিয়া গেল? না 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। এরপরে রয়েছে নদের চাঁদ বন্দি নদীকে কয় বছর ভালোবাসিয়াছিল? না এর উত্তর হলো 4 বছর। তারপরে রয়েছে 15 নম্বর,
নদের চাঁদের মৃত্যুর কারণ কি? এর উত্তর হলো পিছন দিয়ে আসা 7 নম্বর ডাউন প্যাসেঞ্জারের ট্রেনের ধাক্কায়। তারপরে রয়েছে স্টেশন মাস্টারি করতে এসে পরিচিত হওয়া নদী ও নদের চাঁদের দেশের নদীর মধ্যে পার্থক্য কী ছিল? না, নদের চাঁদের দেশের নদী ছিল তীক্ষ্ণ, তটা ও নির্জীব। স্টেশন মাস্টারিতে পরিচিত নদী ছিল গভীর, প্রশস্ত ও জলপূর্ণ। তারপরে রয়েছে একটু মমতাবোধ করিল বটে, কার মমতা, কিসের জন্য? বা নদীর সঙ্গে খেলা করার লোভ সে সামলাতে পারিল না, কে, কেন? এর উত্তর হলো দুদিন ধরিয়া বাইরে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। এই চিঠি একখানি পাতা দুমড়াইয়া মোচড়া নদীতে ফেলিতে লাগিল। নদীর সঙ্গে খেলার লোভ না সামলাইতে পারিয়া তা নদের চাঁদের মমতা লাগিল। এরপরে রয়েছে 3 নম্বরের প্রশ্ন। প্রথমে রয়েছে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে, নিজেকে বুঝাইতে পারে না কেন? বা রয়েছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার কোন পাগলামির কথা বলা হয়েছে? অথবা রয়েছে 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের বেশি মায়া, একটু অস্বাভাবিক। অস্বাভাবিক কেন? এই হচ্ছে উত্তর প্রথম। দ্বিতীয় হচ্ছে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। 2 নম্বর রয়েছে নদীকে এভাবে ভালোবাসি বার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কোন প্রসঙ্গে কথা? নদের চাঁদ নদীকে ভালোবাসিবার কি কৈফিয়ত দিতে পারে? এই হচ্ছে উত্তর, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে রয়েছে 3 দাগে নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা তা আলোচনা করো। এই হচ্ছে উত্তর। আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, হয়েছে। এরপরে রয়েছে অদল বদল, পান্নালাল প্যাটেল। প্রথম প্রশ্ন রয়েছে অদল বদল গল্পটি কে তর্জমা করেছেন? এর উত্তর হলো অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তারপরে রয়েছে 2 দাগে নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে কি করছিল? না, এর উত্তর হলো ধুলো ছড়াছড়ি করে খেলছিল। তারপরে রয়েছে 3 দাগে বলতে গেলে ছেলে দুটোরই সবই একরকম, তফাৎ শুধু এই যে তফাৎ কি? না, অমৃতের বাবা মা 3 ভাই রয়েছে আর হিসাবের শুধু রয়েছে বাবা। তারপরে রয়েছে এসো আমরা কুস্তি লড়ি, কথাটি কে কাকে বলেছিল? না, কথাটি কালিয়া অমৃতকে বলেছিল। তারপরে রয়েছে 5 দাগে আয় আমি তোর সঙ্গে লড়বো, কথাটি কে কাকে বলেছিল? না, হিসাব কালিয়াকে বলেছিল। এরপরে রয়েছে ওরা হয়ে কাঠ হয়ে গেল, কারা কাঠ হয়ে গেল, কাঠ হওয়ার কারণ কি? এর উত্তর হলো হিসাব ও অমৃত হয়ে কাঠ হয়ে গিয়েছিল, কারণ কালিয়ার সঙ্গে কুস্তিতে হিসাবের জামার পকেটের এবং 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল। তারপরে রয়েছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কি? না, হিসাব ও অমৃতের জামা অদল বদল। তারপরে রয়েছে 8 দাগে ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, ভয়ের কারণ কি? এর উত্তর হলো কারণ অমৃত হিসাবের ছেঁড়া জামা পরেছিল ও ভেবেছিল মা চোর থাপ্পড় মারবে। তারপরে রয়েছে 9 দাগে অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করেছিল? এর উত্তর হলো অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে সে কিন্তু স্কুলে যাবে না। তারপরে রয়েছে 10 দাগে উনি আসল ঘটনাটি জানেন, উনি কে, কি জানেন? এর উত্তর হলো উনি বলতে হিসাবের বাবাকে বোঝানো হয়েছে। ঘটনাটা কি? না, সে জানে এখানে হিসাবের বাবা ঈশান ও অমৃতের জামা অদল বদলের ঘটনার কথা কিন্তু বলা হয়েছে। তারপরে রয়েছে 13 দাগে হিসাবের বাবা অমৃতকে কি বলে ডাকতো? হিসাবের বাবা অমৃতের মাকে কি বলে ডাকতো? না, বাহালি বৌদি। তারপরে রয়েছে 14 দাগে অমৃতের মা হিসাবের বাবাকে কি বলে ডাকতো? না, হাসান ভাই। 15 নম্বর রয়েছে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে রাজি, কে? না, অমৃত। এরপরে রয়েছে 18 দাগে তাদের বুক ভরে গেল, কাদের বুক ভরে গেল? বুক ভরে যাওয়ার কারণ কি? এর উত্তর হলো পাঠানের গল্প শুনতে আসা পাড়াপড়শি মায়ের দোলেদের বুক ভরে গেল অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে। তারপরে রয়েছে 19 দাগে অমৃত হিসাব অদল বদল ভাই অদল বদল, কথাটি কারা বলেছিল, কার উদ্দেশ্যে বলেছিল? এর উত্তর হলো বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফেলা ছেলের দৌড়, কথাটি বলেছিল ঈশান ও অমৃতের অদল বদল হয়েছিল। এটা ঈশান, এটা হবে হিসাব, এটা হবে হিসাব, আমি লিখে দিই
রসই দন্ত সয়াকার ব ইসাব। এরপরে রয়েছে 20 নম্বর প্রশ্ন। উনি ঘোষণা করলেন, কে ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? এর উত্তর হলো জামা অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে যায়, তিনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। এরপরে রয়েছে এখান থেকে 3 নম্বরের কিছু প্রশ্ন। যেমন প্রথমে রয়েছে বলতে গেলে ছেলে দুটির সবই একরকম, ছেলেরা কারা, তাদের মধ্যে কি একই রকম, অথবা রয়েছে সব দিক থেকে একই রকম, এখানে কাদের কথা বলা হয়েছে, তারা কোন দিক থেকে একরকম। এই হচ্ছে উত্তর, চাইলে স্ক্রিনশট করে নেবে। 2 নম্বর রয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কথাটি কে বলেছে, খাঁটি জিনিস কে শিখিয়েছে, খাঁটি জিনিসটা কি, বা রয়েছে কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি, অথবা রয়েছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছে কিভাবে। উত্তরটি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখবে। বেশ, এরপরে রয়েছে 3 দাগে নতুন জামা পাওয়ার জন্য তুমি কি না কাণ্ডটাই করেছিলে, কাণ্ডটা কি, কে করেছিল, অথবা রয়েছে অমৃত কিভাবে তার মাকে নতুন জামা কেনার জন্য রাজি করেছিল। এই হচ্ছে উত্তর, স্ক্রিনশট নিয়ে নেবে। এরপরে রয়েছে 4 দিকে আর একটা রয়েছে লাস্ট। বেশ, কি রয়েছে, এতে দুজনেরই ভয় কেটে গেল, কাদের ভয় কেটে গেল, কেন কাটলো, এই হচ্ছে উত্তর, স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ছিল আজকের তোমাদের বাংলার সমস্ত গল্প থেকে প্রশ্ন উত্তর।